একজন সফল উদ্যোক্তা সর্বদা পরিবর্তনের কথা চিন্তা করে কাজ করে, সেই সাথে নতুন সম্ভাবনা এবং সুযোগকে কাজে লাগিয়ে সুযোগগুলোর ইতিবাচক দিকগুলো নিয়ে চিন্তা করে এবং কাজ করে। একজন দূরদৃষ্টি সম্পন্ন সফল উদ্যোক্তা শুধু নিজেকেই সাফল্য অর্জন করে বা নিজেই সফল হয় বিষয়টা এমন নয়, তিনি সৃষ্টি করেন নতুন কর্মসংস্থান এবং সেই সাথে আধুনিক অর্থনীতিতে তার ভূমিকা আজ সর্বজনীন স্বীকৃত। সুপ্রিয় দর্শক, এই সকল বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের আলোচিত বিজনেস টক শো বিজনেস টাইমসে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় সচল অর্থনীতিতে উদ্যোগ ও উদ্যোক্তার ভূমিকা। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের দেশ টিভি নিয়মিত আয়োজন বিজনেস টাইম প্রোগ্রামে। আপনাদের সাথে রয়েছে আমি রাবি ইসলাম স্নেহা। আমাদের এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করতে দুজন সম্মানিত অতিথি আমাদের সাথে উপস্থিত রয়েছেন। একে একে পরিচিত হব তাদের সাথে। আমার সাথে রয়েছেন জনাব হুমায়ুন কবির, সিইও এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, সেই সাথে সাবেক প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ। আমাদের সাথে রয়েছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ, গবেষণা পরিচালক, BIISS। জনাব, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমি প্রথমে যেতে চাই জনাব হুমায়ুন রশিদ, আপনার কাছে। আপনি একজন সফল ব্যবসায়ী, সেই হিসেবে আপনার কাছে একটি প্রশ্ন থাকতে চাচ্ছি। আমাদের যেহেতু বিষয়টি হচ্ছে উদ্যোগ এবং উদ্যোক্তাদেরকে নিয়ে, একজন প্রথম শুরুটা যে কেউ যদি ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় কিংবা ব্যবসা চিন্তা করে, শুরুটা আসলে কিভাবে হওয়া উচিত, বা কি বিষয়গুলো গুণাবলীগুলো তার মধ্যে থাকা উচিত এবং কি বিষয় মাথায় রেখে তার উদ্যোগ নেওয়া উচিত? ধন্যবাদ। আপনারা যে এ ধরনের অনুষ্ঠান করছেন এটা প্রশংসার দাবি রাখে। উদ্যোক্তা এবং উদ্যোক্তার জন্য পরিবেশ পরিস্থিতি এগুলো সবগুলো ইন্টার রিলেটেড। এক্সকিউজ মি। আপনার উদ্যোক্তা তখনই হবে যখন একটা পরিবেশ তৈরি হবে। পরিবেশটা অ্যাড্রেস করতে একদিনেই হয় না, ওভারনাইট করা যায় না, এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এটা কিন্তু এর সাথে অনেকগুলো ইন্টার রিলেটেড। আমাদের দেশের জন্য সবচেয়ে বড় সুযোগ যেটা ছিল যে এটা একটা বড় মার্কেট। এই বড় মার্কেটটা কি? এখানে আপনার 170 মিলিয়ন মানুষ বসবাস করে। এই 17-18 কোটি লোকের বাজারটা কত বড় বাজার আপনি যদি দেখেন। মার্কিন যুক্তরাষ্ট্রের যে নাগরিকত্ব জনসংখ্যা হচ্ছে 34 কোটি লোক বসবাস করে আনুমানিকভাবে। তার অর্ধেক লোক বাংলাদেশে যদি বসবাস করে, তাহলে যদি একটা করে কোনো পণ্য কেনে, তাহলে আপনি চিন্তা করেন যে 17 কোটি লোকের কাছে এই পণ্য বিক্রি করা যাবে। সেই হিসাবে উদ্যোক্তারা যদি বাংলাদেশের ডোমেস্টিক মার্কেটকেই চিন্তা করে তাহলে কত বড় বাজার। দুই, বাংলাদেশের পরে উদ্যোক্তারা যেটা চিন্তা করতে পারে যে বিশ্ব কিন্তু বর্ডারলেস হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে এই জিওপলিটিক্স আছে, ভবিষ্যতে নাও থাকতে পারে। এই বর্ডারলেস যদি হয়ে যায়, তাহলে এই বিশ্ব বাজারে কীভাবে উদ্যোক্তারা পেনিট্রেট করতে পারে। আপনি অনলাইন বলেন আর অফলাইনই বলেন, ফিজিক্যাল বলেন, নন ফিজিক্যাল বলেন, এই যে সুযোগটা বাংলাদেশে আছে সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে ভবিষ্যতের জন্য। অতীতে কেন এই উদ্যোক্তা, আমরা যখন উদ্যোক্তা হয়েছি তখন একরকম ছিল। আমরা সফল উদ্যোক্তা বলে আমরা এখনও বলতে পারি না, কারণ আমরা এখনও AI অপারেট করতে পারি না, আমরা AI বুঝি না, আমরা নতুন যে টেকনোলজি যেটা আসছে সেটার সাথে অ্যাডাপ্টেবিলিটি নাই, আমাদের ইনোভেশনে আমরা অনেক পিছিয়ে আছি, স্কিল ডেভেলপমেন্টে আমরা এখনও অনেক পিছিয়ে আছি। একজন উদ্যোক্তাকে, আগামীর উদ্যোক্তাকে চিন্তা করতে হবে আগামীর প্রযুক্তিকে সে কীভাবে অ্যাডাপ্ট করবে। সে যদি ঠিক মতন অ্যাডাপ্টেবিলিটি জেনারেট করতে পারে নিজের মধ্যে, তাহলেই সে কিন্তু উদ্যোক্তা, সফল উদ্যোক্তা হিসাবে আগামীর যে চাহিদা, বাজারের যে চাহিদা, আন্তর্জাতিক বাজারের যে চাহিদা, সেটাকে অ্যাড্রেস করে এই উদ্যোক্তাটা অনেক বেশি সফল লাভ করতে পারবে। আজকে চিন্তা করলে হবে না, কারণ আগামী 10 বছর পরে আপনি এই বাংলাদেশের চেহারা হয়তো অন্যরকম দেখবেন, অনেক বেশি টেকনোলজি বেসড দেখবেন, অনেক বেশি রিফরমেশনস দেখবেন। আমরা এই 50-56 বছরে কিন্তু রিফরমেশন কম করেছি। বিভিন্ন দল ক্ষমতায় ছিলেন, বিভিন্ন দল ক্ষমতার রাজনীতি করে গেছেন, বিভিন্ন দল রাজনীতিকে রাজনীতিকভাবে নিয়েছেন, অর্থনীতিকে প্রায়োরিটাইজ করেন নাই কিংবা রিফরমেশন করেন নাই, যার ফলশ্রুতিতে আমরা দেখি নাই লজিস্টিক্সের বিপুল চেঞ্জেস। আমরা এখনও দেখি বন্ডের যে চ্যালেঞ্জ, এই বন্ড লাইসেন্স পেতে হলে যে কোনো উদ্যোক্তা পিছিয়ে যাবে, সে দেশি উদ্যোক্তা হোক আর বিদেশি উদ্যোক্তা হোক। আপনার যে কোনো জিনিসের
আপনার এই যে লাইসেন্সিং রেজিমটা এই গত 53 বছর কন্ট্রোল করেছে, কিংবা আরও অতীত থেকে এই কন্ট্রোলটা হয়ে আসছে। এই রিফরমেশনসটা যত তাড়াতাড়ি করা যাবে, আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এখনও আমাদের দেশে হয়নি, আরও বেশি ইনফ্রাস্ট্রাকচার দরকার আছে। আপনি যদি উত্তরবঙ্গে যান, পশ্চিমবঙ্গে যান, বাংলাদেশের পশ্চিম অংশে কিংবা দক্ষিণ অঞ্চলে যদি যান, এখনও কিন্তু ডেভেলপমেন্ট হয় নাই, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনস হয় নাই, আপনার কর্মসংস্থান এখনও ওইভাবে ক্রিয়েট হয় নাই। হওয়ার মতন সুবিধা আছে, সুযোগ আছে। আমাদেরকে মোর অর্থনীতির কথা বলতে হবে, অর্থনীতি কিভাবে আরও বেশি উদ্যোক্তা তৈরি করবে এসব নিয়ে আলোচনা করতে হবে। আপনার আলোচনার সাপেক্ষে একটি প্রশ্ন করছি, সেটা হচ্ছে আপনি উদ্যোক্তাদের পরিবেশ নিয়ে কিছু কথা বলছিলেন। সেক্ষেত্রে উদ্যোক্তা তৈরিতে কিন্তু সামাজিক অনেক স্বীকৃতি রয়েছে, এখন অনেক অনলাইন প্ল্যাটফর্মে তাদের হচ্ছে অনেক সক্রিয়তা রয়েছে, এবং সেই সাথে ছোট ছোট কিছু সংস্থা তৈরি হচ্ছে উদ্যোক্তাদেরকে নিয়ে। কিন্তু সরকারিভাবে কিংবা প্রাতিষ্ঠানিকভাবে উদ্যোক্তাদের জন্য কি কাজ করছে বা কি কাজ করা উচিত বলে মনে হচ্ছে? কতটা স্বীকৃত সরকারিভাবে প্রাতিষ্ঠানিকভাবে? আপনার উদ্যোক্তা কিন্তু গ্লোবাল চিন্তা ভাবনায় হতে হবে। আপনি যদি ডোমেস্টিকের উদ্যোক্তা তৈরি করেন তাহলে হবে না, কারণ বর্ডারলেস হয়ে যাবে। ইন্ডিয়া আমাদের বাজার হবে কিছুদিনের মধ্যে, আমরা কিন্তু করতে পারি নাই। এটা একটা বড় অপরচুনিটি ছিল। চায়না আমাদের জন্য বড় বাজার হতে পারে, কি করলে বাজার হবে? এটা সরকারকে এই জায়গায় কাজ করতে হবে। সরকারকে কি কাজ করতে হবে? এই অ্যাম্বাসিগুলো আছে, তাদেরকে টার্গেট দিয়ে দিতে হবে। তারা যদি তাদের ওই অ্যাম্বাসেডর যদি ওই টার্গেট মিট না করে, তাহলে ওই অ্যাম্বাসেডরের চাকরি নিয়ে প্রশ্নবিদ্ধ হতে হবে। ওই চাকরিটা যাতে পার্মানেন্ট না হয়, ওই চাকরিটা যাতে টার্গেট বেসড, যাতে ইকোনমিক্যালি কন্ট্রিবিউট করতে পারে ওই অ্যাম্বাসেডর, বিজনেস ক্রিয়েট করতে পারে, এই ইনোভেশনসগুলোকে যাতে ওই বাজারে নিয়ে যেতে পারে, এবং পলিসি সাপোর্টগুলোকে যাতে অ্যাড্রেস করতে পারে। এটা হচ্ছে তার পারফরমেন্স কেপিআই হওয়া উচিত। হুমায়ুন রশিদ, আপনাকে ধন্যবাদ। আমি প্রশ্ন করতে চাই ডক্টর মাহফুজ কবির আপনার কাছে, সেটা হচ্ছে হুমায়ুন রশিদ সাহেব উনি কিছুক্ষণ আগেই বলছিলেন অর্থনৈতিক প্রায়োরিটাইজ এখনো আসেনি। আর একটি বিষয়ে বললেন যে অ্যাম্বাসি টার্গেট, অর্থনীতির দিক থেকে আপনি এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ। এখানে দুটো বিষয় কিন্তু একটা আরেকটার সাথে জড়িত। মানে আমাদের আসলে ন্যাশনাল বিজনেস প্রায়োরিটিগুলো কী, তো সেটা একটু চিন্তা করার বিষয় আছে। ওই অ্যাসেসমেন্টটা খুব প্রয়োজন। এবং আমাদের যারা অ্যাম্বাসেডর রয়েছেন, আমি বলবো যে এম্বাসি আসলে কীভাবে চলে। এম্বাসি চলে হচ্ছে মূলত প্রোটোকল বেসড আর কি। হ্যাঁ, তো যারা এখানে অ্যাম্বাসেডর থাকেন বা একেবারে মেইন স্ট্রিম যারা এম্বাসির সার্ভিস প্রোভাইড করেন, মিশন সার্ভিস প্রোভাইড করেন, তারা মেইনলি হচ্ছে যে রাষ্ট্রাচারের যে বিষয়টা, তো এই ধরনের কূটনৈতিক বিষয় সেগুলো আসলে ডিল করে থাকেন। কিন্তু আসলে তো এই ধারণাগুলো চেঞ্জ হচ্ছে। বাংলাদেশে যে সমস্ত অ্যাম্বাসেডর আসছেন বা মিশন চিফ আসছেন, তারা কিন্তু চিন্তা করছে যে বাংলাদেশে তাদের ব্যবসা বাণিজ্য কীভাবে আরও বাড়ানো যায়। সেখানে বাংলাদেশে অনেক অবকাঠামো তৈরি হচ্ছে, অনেক নতুন নতুন পণ্য আনার সুযোগ তৈরি হচ্ছে। ওই দেশের সঙ্গে বাংলাদেশের যে একটা ব্যবসায়িক সম্পর্ক, সেটা ভালো করে তাদের পক্ষে কীভাবে ব্যবসায়িক সুযোগ সুবিধাগুলো নেওয়া যায় সেগুলো চিন্তা করা হচ্ছে। এবং একই সঙ্গে বাংলাদেশের যে বিভিন্ন রকমের যে সমস্যাগুলো আছে ব্যবসা করার ক্ষেত্রে, তো সেগুলো আসলে কীভাবে সমাধান করা যায়, বিশেষ করে যে শুল্কের বাধা, অশুল্ক বাধা, জমি নিয়ে, তারপরে যে রেজিস্ট্রেশন নিয়ে, পারমিশন নিয়ে, এগুলো নিয়ে অনেক সমস্যা আছে। লজিস্টিক কীভাবে ইমপ্রুভ করা যায়, তো এগুলো নিয়ে কিন্তু তারা সারাক্ষণ কাজ করে থাকেন। তো এখন আমাদের আসলে দুটো ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে যে ট্রেডিশনাল যে মিশনের যে কাজগুলো আছে, যেগুলো হলো ডিপ্লোমেসি রিলেটেড, আর একটা অংশ আছে সেটা হলো কমার্শিয়াল উইং। তারা কিন্তু কাজ করে থাকেন। মিনিস্ট্রি অফ কমার্স থেকে একজন কিন্তু এখানে অফিসিয়াল ওইখানে দেওয়া হয়, তো তারা এই ব্যবসা বাণিজ্যের বিষয়গুলো দেখে থাকেন। আমি মনে করি যে এখন সময় এসছে আসলে দুটোকে মার্জ করার। যে যিনি ট্রেডিশনাল ডিপ্লোম্যাট, যিনি হচ্ছেন অ্যাম্বাসেডর বা হাই কমিশনার, তিনি গিয়েও ব্যবসার কথা যাতে বলতে পারেন, আমাদের দেশের অর্থনৈতিক স্বার্থ যেন সে মানে উদ্ধার করতে পারেন, তো সেই বিষয়গুলো আসলে দেখার দরকার আছে। তো এটাই তো আমাদের দেখতে হবে। এখন যেহেতু এই যে নানা রকম সংস্কার কাজ চলছে, এখন কিন্তু আমরা ব্যবসা বাণিজ্যের পরিবেশ আরো ভালো করার চেষ্টা করছি, নতুন উদ্যোক্তাদেরও নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। নতুন উদ্যোক্তাদের নিয়ে আসার চিন্তা করছি যে কথাটি বলছিলেন, আসলে নতুন উদ্যোক্তাদেরকে নিয়ে কি ধরনের চিন্তা ভাবনা চলছে? এখন কিন্তু এই যে আমাদের একটা ইনভেস্টমেন্ট সামিট হয়ে গেল, যে বড় একটা বিনিয়োগ সম্মেলন হলো, সেখান থেকে কিন্তু সারা পৃথিবী থেকে বড় বড় যে সমস্ত মাল্টিন্যাশনাল তাদের সিইওরা এসছেন বা হয়তো যারা ম্যানেজার, তারা কিন্তু এখানে পার্টিসিপেট করেছেন। এবং একই সঙ্গে অনেক নতুন উদ্যোক্তা ছিলেন, তারা মাত্র হয়তো ব্যবসা শুরু করতে চান বা ইতিমধ্যে শুরু করেছেন। তো তারা জানতে চান যে আসলে দেশের ভিতরে কী কী ধরনের সুযোগ আছে, এখানে সেবা আছে, তারপরে আমাদের যে শিল্প উৎপাদন আছে বা কৃষির ক্ষেত্রে প্রক্রিয়াজাতকরণ, অনেক অনেক কাজ হচ্ছে। তো দেশের বাজার, বিদেশের বাজার, তারপর জয়েন্ট ভেঞ্চার কীভাবে করবেন, তো এই বিষয়গুলো কিন্তু অনেক আলোচনা হচ্ছে। এবং আসলে নতুনদের মধ্যে কিন্তু এই উদ্যোক্তা হওয়ার কিন্তু যে আগ্রহ, সেটা কিন্তু দেখা গেল এই
ইনভেস্টমেন্ট সামিটে। তাই মনে করি যে আসলে তাদের কথা মাথায় রেখে কিন্তু আমাদের এই পলিসি ডিজাইনের একটা সুযোগ আছে বা হয়তো করার প্রয়োজন আছে। এই ইনভেস্টমেন্ট সামিটে কি ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে নিয়ে কোনো পরিকল্পনা করা হয়েছে? না, ওইখানে অনেক বিষয় আলোচনা হয়েছে, তার মধ্যে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাও আছেন এবং বিভিন্ন খাতে বিশেষ করে যে ডিজিটাল ইকোনমি, গিগ ইকোনমি, সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে। তো এই বিষয়গুলো এসছে এবং যারা হচ্ছে তরুণ উদ্যোক্তা ছিলেন তারা বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন যে এখানে আসলে কি কি সুযোগ আছে, ফাইন্যান্সিং এর কি কি রকম সুবিধা আছে, বা তাদের জন্য যে ট্যাক্স বা এই ধরনের কোনো ব্যবস্থা বা পলিসি সাপোর্টের ব্যবস্থা আছে কিনা। তো সেই বিষয়গুলো কিন্তু আসছে, এখন রিফর্ম হচ্ছে এবং আমি মনে করি যে এই যে প্রায়োরিটিগুলোর কথা যেটা আমরা বলছি যে এখন আসলে এই উদ্যোক্তাদের জন্য সুযোগ তৈরি করে দিতে হবে, যারা নতুন উদ্যোক্তা হিসেবে আসতে চান তো তাদের জন্য যেন বাধাহীন একটা পরিবেশ থাকে। তো সেই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করার সময় এসছে এবং সেই জায়গাতেই যেন রিফর্মের কথা চিন্তা করে। একটা বিষয়, একটা বড় বাধা আমি মনে করি যে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে বাংলাদেশে আসলে ওয়ান স্টপ সার্ভিস নেই। মানে এক জায়গায় আসলে অ্যাপ্লিকেশন করলে ওইখানে সমস্ত সার্টিফিকেটগুলো চলে আসবে, সব অ্যাপ্রুভালগুলো চলে আসবে। সেটা নিয়ে বছরের পর বছর কিন্তু আমরা চেষ্টা করছি, কথাবার্তা বলছি, কিন্তু বিশ্ব ব্যাংকেরও একটা সাপোর্ট ছিল, সেখানে একটা প্রজেক্ট ছিল। তো এখনো পর্যন্ত কিন্তু সেটা হয়নি। তবে বিডা চেষ্টা করছে খুব রিসেন্টলি যে তারা এরকম একটা কাজ করবেন। তো সেটা যদি করা যায়, আমি মনে করি যে দেশি বিদেশি সমস্ত উদ্যোক্তাদের জন্য একটা বড় রকমের নতুন পরিবেশ তৈরি হবে এবং একটা ইতিবাচক একটা মেসেজ যাবে। আমি মনে করি যে এই জায়গাতে আসলে একটা বড় রকমের কাজ করা বা নীতিগত সিদ্ধান্ত নেওয়ার এবং সেটা শুরু করার একটা সময় এসছে এবং আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারের জন্য এটা একটা ভালো সুযোগ। আপনাকে ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটা হচ্ছে বর্তমান সময়ে অনেকেই উদ্যোক্তা হতে চাচ্ছেন, ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা নিজেকে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন, কিন্তু তাদের কাছে মূলধনটা একটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। যারা কিন্তু চাইলেও ব্যাংক থেকে সহজ কিস্তি কিংবা সহজ শর্তাবলীতে লোন পাচ্ছে না, এই ক্ষেত্রে কি বলবেন, বা এই তাদের যে মূলধনের ক্ষেত্রে অর্থনীতি দেশ কিভাবে সহযোগিতা করতে চাচ্ছে? এখানে এটা এই অভিযোগটা অনেক পুরনো, আর এখন আসলে দুটো সমস্যা। একটা হচ্ছে যে অভিযোগটা পুরনো, কিন্তু দেখা যাচ্ছে অভিযোগটা সমাধান আজও হয়নি। না না, আসলে এটা খুবই দুঃখজনক যে আসলে যারা নতুন ব্যবসা করতে চান বা উদ্যোক্তা হতে চান তো তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হয় হচ্ছে যে এটা অ্যাক্সেস টু ক্যাপিটাল। এবং আমাদের যত রকমের ব্যাংকিং সিস্টেম আছে, সিস্টেমগুলো কিন্তু আসলে অ্যালাউ করে না যে একটা নতুন উদ্যোক্তা তার শুধুমাত্র আইডিয়ার উপরে তাকে ফাইন্যান্স করা হবে। যদি এমন একটা ব্যবস্থা থাকতো যে ঠিক আছে তার আইডিয়া হচ্ছে একটা ক্যাপিটাল, ওইটা একটা অ্যাসেট, তো সেটার এগেনস্টে আমরা হয়তো লোন দেবো। তো এরকম কিন্তু আমেরিকাতে বা অন্যান্য বিভিন্ন দেশে কিন্তু এই ব্যবস্থা আছে যে তাদেরকে লোন দেওয়া করা যায় এবং ক্লোজ আপ অবজেকশনের ভিতরে থাকলো ব্যাংক নিজে একটা পার্টনার হলো ব্যবসার জন্য। তো সেটা কিন্তু হতে পারে এবং আমি মনে করি যে এটা একটা সুযোগ তৈরি করতে পারে যদি এরকম একটা ব্যবস্থা করা হয়। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা ফান্ড তৈরি করার কিন্তু আশ্বাস দিয়েছে এবং এটা ইনভেস্টমেন্ট সামিটের মধ্যেই হয়েছে এবং সেই তহবিলের আকার হবে প্রায় 800 থেকে 900 কোটি টাকা। তো সেই কথাবার্তাগুলো হচ্ছে, কিন্তু সেটা আসলে বাস্তবায়ন করাটাও কিন্তু একটা বড় রকমের চ্যালেঞ্জ। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখন ইন্টারেস্ট রেট এত বেশি যে 15.5-16% সুদের হারে কিন্তু আসলে ব্যবসা করাটা খুব কঠিন। যদি কেউ ব্যবসা করতেও যায়, দেখা গেল ইনভেস্ট করার পরে কিন্তু তার রিটার্ন আসতে আসতে সময় লাগে, দেন ওই সময় তাদের কিন্তু ওই টাকাগুলো শোধ করতে হয়। তো সুতরাং এইটা একটা বড় চ্যালেঞ্জ। আমি মনে করি যে আসলে নতুন যারা ব্যবসা করতে চান তাদের জন্য এক হচ্ছে যে অ্যাক্সেস টু ক্যাপিটালটা সহজ করা, ভালো আইডিয়ার জন্য ফাইন্যান্স করা এবং ব্যাংক নিজেই যাতে একটা পার্টনার হয়ে যায় তার ব্যবস্থা করা, এবং এর পাশাপাশি সুদের হার যদি কম করা হয় এবং এই এত পেপারসের যে রিকোয়ারমেন্ট, তার যে এই ব্যালেন্স শিট লাগবে, তারপরে আরও অন্যান্য অনেক পেপারস লাগবে, তো সেগুলোকে যদি রিল্যাক্স করা হয় আমি মনে করি যে বাংলাদেশে অনেক নতুন উদ্যোক্তা তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটি প্রশ্ন রাখতে চাই জনাব হুমায়ুন রশিদ আপনার কাছে, সেটা হচ্ছে অনেকেই বলেন উদ্যোক্তা হতে হলে বড় পুঁজি বা মূলধন নিয়ে শুরু করা উচিত, এক্ষেত্রে আপনার বক্তব্য কি বলবেন? আমার কাছে মনে হয় উদ্যোক্তা হওয়ার জন্য প্রথমে মানসিকতা দরকার, মানসিকভাবে প্রস্তুতি দরকার। এই প্রস্তুতিটা শুরু হওয়া উচিত প্রাইমারি স্কুল থেকে। যে প্রাইমারি ক্লাসে পড়ে ওখান থেকেই একটা উদ্যোক্তা হওয়ার জন্য কি কি জিনিস হওয়া দরকার, আগামীর ভবিষ্যৎ এই উদ্যোক্তাদের জন্য যারা মঙ্গলকর না যারা চাকরি খুঁজবে তাদের জন্য মঙ্গলকর, কিংবা যারা ধরেন বিদেশে পাড়ি দিবে তাদের জন্য মঙ্গলকর, এই জিনিসগুলা শিক্ষার মাধ্যমে আমাদেরকে পৌঁছাতে হবে। এক, সামাজিকভাবে দ্বিতীয়ত আমাদের সামাজিকভাবে আমরা একটা পিছিয়ে আছি, অনেক অনেক পিছনো জাতি। আমরা নিড বুঝি না। আমরা পরিবার থেকে যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের ছেলে মেয়েরা কে ডাক্তার হলো আর কে ইঞ্জিনিয়ার হলো আর কে MBA BBA করলো, এটাই আমরা সামাজিকভাবে নিজেদেরকে তুলে ধরি। এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। অনেক ছেলে ফর্কলিফট অপারেটর হিসাবে ওই BBA চাইতে বেশি বেতন পাবে, দেশে চাকরি পাবে এবং প্রবাসেও চাকরি পাবে। আমরা কিন্তু ওটাকে প্রায়োরিটাইজ করছি না। ট্রেন অপারেটর হিসাবে চাকরি পাবে। আগামীর ভবিষ্যতে এই জায়গাগুলোতেও কিন্তু মানুষ যেতে পারবে। আপনি
একটা লোক যখন ক্রেন অপারেটর হলো, সে ভবিষ্যতে ক্রেন রিপেয়ারিং সার্ভিসিং সেন্টার করতে পারবে, এ দেশে করতে পারবে, এবং ভবিষ্যৎ এমনও হতে পারে কলকাতা যেও করতে পারে। তো এই সুযোগগুলো আমরা এখন থেকেই ক্রিয়েট করতে হবে। করতে হলে মানসিকতাভাবে চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে সামাজিক এবং স্কুল থেকে যে শিক্ষা, এই দুটো যদি চেঞ্জ হয় তাহলে দেখবেন আরও বেশি উদ্যোক্তা তৈরি হবে। এই উদ্যোক্তা বলে বলে কিন্তু উদ্যোক্তা তৈরি হবে না। উদ্যোক্তাদের প্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে শিক্ষা না, সেটা হচ্ছে সাহস। এই সাহসটাকে দিতে হবে স্কুল থেকে। যখন সে সাহস পাবে তখন কিন্তু সে নিজে নিজেই উদ্যোক্তা হবে, সে চাকরির পিছনে ঘুরবে না। এখানে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি হতে পারে, এখানে যে কোনো জায়গায় আপনি ধরেন না কেন বাংলাদেশে, এই ছোট থেকেই সবাই বড় হয়। কেউ কিন্তু একদিনে বড় হয়ে যায়নি। আজকে বৃহৎ শিল্প যারা করেছে তারা কিন্তু অত্যন্ত ছোট থেকে শুরু করেছে, কোনো না কোনো জায়গা থেকে সাহস জোগাড় করে নিয়ে তারা শুরু করেছে। আমরা যখন শুরু করেছি তখন তো আমাদের জন্য অ্যাক্সেস টু ক্যাপিটাল আরও বেশি চ্যালেঞ্জিং ছিল। আজকে তো অনেকটা রিফরমেশনস কিছুটা হলেও হয়েছে, তবে আজকের এখনকার যুগোপযোগী ব্যাংকিং সিস্টেম আসে নাই। যেটা স্যার বললেন যে আমাদের দেশে এখনো পর্যন্ত ব্যাংকে অ্যাক্সেস টু ব্যাংক অর ব্যাংক লোন মানে মানুষের পাওয়া যে কি দুঃসাধ্য ব্যাপার, সহজলভ্য নয় এখনো। ফলে আপনি উদ্যোক্তা কিভাবে তৈরি করবেন? ফলে উদ্যোক্তা তৈরি করতে হবে যে লোকটা মানসিকভাবে মানে মানে রাজি, মানসিকভাবে শক্তি সঞ্চয় করেছে। স্কুল থেকে, সমাজ থেকে, তার পরিবার থেকে এই উদ্যোক্তা তৈরি হওয়ার সময় চলে এসছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ হুমায়ুন রশিদ। সুপ্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবে না, সঙ্গে থাকুন, ফিরবো আবার আলোচনায়। আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিজনেস টক শো বিজনেস টাইমস প্রোগ্রামে। আমাদের আজকে আলোচ্য বিষয় সচল অর্থনীতিতে উদ্যোগ ও উদ্যোক্তার ভূমিকা। সুপ্রিয় দর্শক, চলে যাচ্ছি আলোচনায়। আমি এবার প্রশ্ন রাখতে চাচ্ছি ডক্টর মাহফুজ কবির আপনার কাছে। সেটি হচ্ছে আপনার মতে একজন অর্থনীতির গতি বাড়াতে নারী উদ্যোক্তার ভূমিকা কতটা? ধন্যবাদ। এবং সেই সাথে আরেকটু যোগ করছি, বলবেন নারী উদ্যোক্তাদেরকে নিয়ে আমাদের দেশ আসলে কতটা চিন্তা ভাবনা করছে এবং কিভাবে কি পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে নারী উদ্যোক্তাদের জন্য অনেক সুযোগ আছে বাংলাদেশে। আমি যদি বাংলাদেশের যে এসএমই লোন পলিসির কথা বলি, যে বাংলাদেশ ব্যাংক যেটি তৈরি করেছে এই প্রায় ১.৫ দশক আগে, সেখানে কিন্তু নারী উদ্যোক্তাদের জন্য ২৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ক্ষেত্রে এখানে কোনো কোলাটেরাল নেই, মানে তাকে আসলে কোনো জামানত দিতে হবে না। তো এটা সুন্দর আইন করেছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ওই ব্যাংকগুলো ঠিক সেভাবে ডিসবার্স করতে পারছে না। মানে নারীদের জন্য এই সুযোগটা থাকার পরেও নারীরা কিন্তু সেভাবে সুযোগ নিচ্ছেন না। এটা একটা বিষয়। আবার উল্টো দিকেও আছে এখানে। নারীরা যদি কোনো একটা গার্মেন্টস ব্যবসা করতে চান তাহলে দেখা যাবে ৬০ থেকে ৭০টা জায়গা থেকে তাকে পারমিশন নিতে হচ্ছে, তাকে সার্টিফিকেট নিতে হচ্ছে। তো ওই যে একটা ভয় তাদের মধ্যে কাজ করে যে এতগুলো জায়গাতে গিয়ে আমি এই যে ঘুষ দিব এটসেট্রা, যেগুলো অনেক রকমের হয়তো আমলাতান্ত্রিক জটিলতা আছে, ভয় তারা পান। তো এটা একটা। আর একটা বিষয় হচ্ছে কি যে নারীরা যখন কাজে বের হবেন বা যে তারা উদ্যোক্তা হতে চাইবেন, তখন কোন খাতে তারা বিনিয়োগ করবেন? তো সেখানে অনেক কৃষিভিত্তিক শিল্প আছে, অনেক কিন্তু এই কটেজ ইন্ডাস্ট্রি আছে, মানে ক্ষুদ্র যে উদ্যোক্তা তারা হয়ে উঠতে পারেন। তো সেই জায়গাতে কিন্তু একটা বড় জায়গা আছে যে জুট বেসড একটা, যেটা ডাইভার্সিফিকেশন যে কিছু প্রোডাক্ট আছে যেগুলো তারা বিদেশে রপ্তানি করতে পারেন, ওইরকম একটা সুযোগ তৈরি হয়েছে। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় যে ব্যাংক তাদেরকে আসলে ওইভাবে ঋণ দিতে চান না, টাকা দিতে চান না। তো এই বিভিন্ন রকমের সমস্যা আছে। অনেকেই অভিযোগ করেন যে না, তারা আসলে এই সিটি কর্পোরেশনের পৌরসভাতে তারা তাদের এই ফ্যাক্টরিটা আছে বা এটা তাদের ব্যবসাটা আছে, তো সেখানে দেখা যায় কি যে নারী উদ্যোক্তা হিসেবে তারা কোনো স্পেশাল ট্রিটমেন্ট পান না। তো এরকম কিন্তু একদিকে অভিযোগ আছে, তেমনি অন্যদিকে কিছু নীতিগত সুবিধাও আছে। আর এই বাজেট বক্তৃতাগুলোতেও কিন্তু এরকম বলে দেওয়া হয় যে নারী উদ্যোক্তা হতে হলে তাদের জন্য অনেক রকম সুবিধা আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে তাদের আবার অনেক ক্ষেত্রে ট্রেনিংও থাকে না ওরকম। আবার এসএমই ফাউন্ডেশন তারা অনেক ট্রেনিং দিয়ে থাকে। তাই মনে করি কি যে নারীদের জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাদেরকে জানতে হবে যে তাদের জন্য সুযোগ সুবিধাগুলো কী। তো এবং যথেষ্ট সুযোগ সুবিধা কিন্তু মানে অন্তত পুরুষ উদ্যোক্তাদের তুলনায় তাদের জন্য অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা আছে। তাহলে সেক্ষেত্রে যদি একজন নারী উদ্যোক্তা তিনি একেবারে কোনো রকমের জামানত ছাড়া ওই ২৫ লক্ষ টাকা ঋণ পান, তাহলে তো তারা কিন্তু সুন্দরভাবে একটা ব্যবসা শুরু করতে পারেন। এটা যেমন একটা বিষয়, তেমনি করে তাদের জন্য একটা অ্যাসোসিয়েশনও আছে। আমার জানা মতে UNESCAP, যে ব্যাংকক বেসড হচ্ছে ইউএন অর্গানাইজেশন, তারা কিন্তু এই নারী উদ্যোক্তার জন্য একটা বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করে। তাদের একটা উইন্ডো আছে। তো সেটা নিয়ে শুধুমাত্র তারা দেশেও নয়, বরং বিদেশেও তাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারে। তারা মানে অনেকে মিলে
এক্সপোর্টারও হতে পারেন কোনো পণ্যের। আমি মনে করি যে যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো যদি ঠিকমতো ব্যবহার করেন তাহলে কিন্তু নারীরা খুব সহজে বের হয়ে আসতে পারেন সফল উদ্যোক্তা হিসেবে। কোভিড-19 সময় আমরা কি দেখেছি, ঘরে ঘরে গ্রামে গঞ্জে শহরে তারা কিন্তু অনেক নতুন নতুন ব্যবসা তারা শুরু করেছেন, বিশেষ করে যে পোশাকের ব্যবসা থেকে শুরু করে খাবারের ব্যবসা, তারপরে অনেক রকমের টয়লেট্রিজ, তারপরে কেমিক্যালস, এগুলো ব্যবসা কিন্তু তারা করেছেন এবং করে তারা অনেকেই সফল হিসেবে আবির্ভূত হয়েছেন। তাই মনে করি যে আসলে বাধা তো থাকবেই বা অনেক বিভিন্ন রকম সমস্যা আছে, কিন্তু অনেক সুযোগও আছে এবং সেগুলো সদ্ব্যবহার করা উচিত। আপনাকে ধন্যবাদ। আমি এবার প্রশ্ন রাখতে চাচ্ছি জনাব হুমায়ুন রশিদ আপনার কাছে। প্রশ্নটি হচ্ছে, আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন, অ্যাগ্রোবেসের কথা বলছিলেন, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের অর্থনীতি বড় একটি অংশ হচ্ছে রেমিটেন্স, পাশাপাশি শিল্প, তৈরি পোশাক শিল্পের দিক থেকে। কিন্তু কৃষিকে কি উৎপাদনমুখী শিল্পে পরিবর্তনশীল করা সম্ভব কিনা, আপনার মতামত কি? কৃষি একটা বৃহৎ অংশ, এটা কৃষি কিন্তু ছোট না। আপনি কৃষির সাথে গ্লোবাল সাপ্লাই চেন, লোকাল সাপ্লাই চেন, আপনার কস্ট অফ প্রোডাকশন, সেগুলো অনেকগুলো জিনিস জড়িত। এটা কৃষককে কিন্তু অনেক মাথায় বোঝা নিয়ে কৃষকের কাজটা করতে হয়। তো আপনি যদি দেখেন যে বাংলাদেশে যারা কৃষিবিদ তাদের কিন্তু একটা অবদান আছে যেটা অনস্বীকার্য, যে আজকে দেশ যখন স্বাধীন হয় তখন 7 কোটি বাঙালি ছিল, খাদ্য অভাব ছিল, মহঙ্গা ছিল, মহঙ্গা ছিল। আজকে কিন্তু এই মহঙ্গা নাই, খাদ্য সরবরাহ নিশ্চিত হয়েছে। কিছু না কিছু অবদান তো আছে, আরও বেশি অবদান করার মতন অপরচুনিটি আছে। এ দেশের আপাদমস্তক যেইখানে দেখেন আপনি, সেই উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যে কোনো জায়গায় আপনার কৃষি হয় বাংলাদেশের মাটিতে। পৃথিবীর অনেক দেশে তা কিন্তু হয় না, বাংলাদেশে এটা হয়। এটা বাংলাদেশের জন্য একটা বড় অপরচুনিটি। এটা কাজে লাগাবার জন্য আমাদেরকে আমাদের মূল্যভিত্তিক এবং এরিয়া ভিত্তিক কৃষি উৎপাদন করার দরকার ছিল। মানে ধরেন আমরা যদি চট্টগ্রামকে বলি, আমরা যদি রাঙামাটিকে বলি যে আমরা শুধু ওখানে নারকেল উৎপাদন করব, ফিলিপিন্সে যেরকম শুধু নারকেল কিংবা আনারস তৈরি করে তারা তাদের দেশে সরবরাহ তো করেই, সারা বিশ্বে যত চকলেট ফ্যাক্টরি আছে এই নারকেল সরবরাহ করে তারা এই আনারসটা দিয়ে এই আনারস সরবরাহ করে। ডোল, চিকুটা, এই ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ওইখানে ইনভেস্টমেন্ট করেছে এবং এটা প্রসেস করে তারা সারা বিশ্বে এক্সপোর্ট করে। এবং এই একটা জিনিসও তারা ফেলে না, এই কলার ধরেন ফাইবারটা, এই আনারসের ফাইবারটা দিয়ে তারা জামা কাপড় বানায়। এটা অত্যন্ত ভ্যালুয়েবল ফ্যাশনেবল ড্রেস। আপনার এইখানে কৃষিকে ডাইভার্সিফাই করা, ইনোভেশন করে আরও ভ্যালু অ্যাড করার মতন অনেক অপরচুনিটি বাংলাদেশে আছে। আমরা এই জিনিসটা জানি না, আমরা শুধু জানি কৃষি উৎপাদন করা, উৎপাদনের পরে যে প্রসেসটা আছে কেন হচ্ছে না, তাহলে হচ্ছে না, ইনোভেশনটা নাই। 2 নম্বর হচ্ছে কোল্ড চেইন প্রপারলি ম্যানেজড হচ্ছে না, যেটা হচ্ছে কোল্ড স্টোরেজ হতে হবে, প্রিজারভেশনস ভালো মতন করতে হবে এবং এটার সাথে আপনার হাউসকিপিং এবং যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল নর্মস অনুসারে এই খাদ্যটাকে প্রসেস করতে হবে, পেস্টিসাইড কন্ট্রোল করতে হবে। অনেকগুলো জিনিস আছে, যদি আমরা এগুলোকে অ্যাড্রেস করতে পারি তাহলে এই ফুডগুলো প্রসেস হয়ে আমরা আন্তর্জাতিক বাজারে কিন্তু রপ্তানি করে আমরা কিন্তু এই রপ্তানিটাকে বাড়াতে পারি। আমরা কি তাহলে এখন করছি না? করছি, কিন্তু আমরা যতখানি করার কথা ছিল, আমি 10 করতে পারতাম, এখনও তো 1 কিংবা 2 করছি। তাহলে বাকি 8 এবং 9 কিংবা 10 করতে হলে আমাদেরকে যে জিনিসগুলো অ্যাড্রেস করা দরকার সেটা হচ্ছে সাপ্লাই চেনে যে রিকোয়ারমেন্ট আছে, প্যাকেজিংও কিন্তু একটা বড় জায়গা, ট্রান্সপোর্টেশনস একটা বড় জায়গা। আমাদের ডোমেস্টিক ট্রান্সপোর্টেশন অ্যাবসোলুটলি ভেরি কলোনিয়াল, অত্যন্ত পুরাতনভাবে আমরা মানে ট্রান্সপোর্ট করি, ফলে খাদ্যের যে আপনার যে সবজির যে কোয়ালিটি সেটা নষ্ট হয়ে যায়। পাশাপাশি আমি আরেকটা জায়গা আপনাকে অ্যাড্রেস করতে চাই, সেটা হচ্ছে গো উৎপাদন আগের চাইতে অনেক বেড়েছে। দুগ্ধ উৎপাদন, আমাদের দুগ্ধ ইম্পোর্ট করার কেন করি আমরা কেন এক্সপোর্ট করতে পারি না? এটা যদি ভবিষ্যতে আমাদের অপরচুনিটিস আসে কেন আমরা করব না? আমাদের এর পাশাপাশি আমাদের মৎস্য চাষের জন্য কিন্তু আমাদের দেশের অনেক বড়, আপনি যদি পুরা দক্ষিণ অঞ্চল দেখেন বাংলাদেশে, যেখানে নোনা পানির চাষ হতে পারে, নোনা পানির মাছের যদি চাষ করেন আপনি সারা বিশ্বে কিন্তু রপ্তানি করতে পারবেন। এই সুযোগটা আমরা যদি কাজে লাগাতে চাই তাহলে আমাদেরকে কিন্তু এইখানে যারা এডুকেটেড চাষি তাদেরকে আনতে হবে। কারা এই এডুকেটেড?
চাষি, তারাই উদ্যোক্তা হবে। তারা যদি আসে তাহলে কিন্তু আমরা এই কৃষি পণ্যটাকে গ্লোবাল সাপ্লাই চেনে নিয়ে যেতে পারবো। আমরা আমরা যেটা বলি এথনিক ফুড বলে এই জিনিসটা বলার দরকার নেই। আপনার চিংড়ি মাছের চাষ কিন্তু হতে পারে দক্ষিণাঞ্চলে সব জায়গায় নোনা পানি আছে, অলমোস্ট সব জায়গাতে। এই চিংড়ি মাছের চাষটা যদি আমরা এক্সপোর্ট করি, আমি এখন বাগদার চাষ করছি, এখন দিনামি মাছের চাষে শুরু হয়েছে, আমাকে এটা অ্যাডাপ্ট করতে হবে। আমি বাগদার চাষটা কম ফলনশীল, বেনামি মাছের চাষ অল্প সময়ে অনেক বেশি ফলনশীল, ফলে এটা আন্তর্জাতিক বাজারে অনেক বেশি ডিমান্ড আছে। এই জিনিসটা কে করবে? একটা শিক্ষিত লোক করতে পারবে। আমাদের মতন বয়সী যারা পুরনো উদ্যোক্তা, তাদের মাথায় এই জিনিসটা প্রসেস হবে না। এটা টেকনোলজি বেসড, কিন্তু কৃষি অ্যাবসলিউটলি টেকনোলজি। আপনাকে ধন্যবাদ। ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে যদি একই প্রশ্ন রাখি এবং সেই সাথে জানাবেন যে জনাব হুমায়ুন রশিদ উনি বলছিলেন যে শিক্ষিত কৃষিদের আনতে হবে, কিংবা কৃষি খাতে বর্তমান প্রজন্মকে কিভাবে প্রভাবিত করা যায় কিংবা আগ্রহ বাড়ানো যায়, এবং যে অপরচুনিটিসগুলোর কথা বলছিলেন সেই অপরচুনিটিসগুলো নিয়ে যদি আপনি কথা বলেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে কৃষিতে কিন্তু এখন অনেক পরিবর্তন এসেছে। মানে এখন কিন্তু এই কমার্শিয়াল ফার্মিং এর কথা আমরা চিন্তা করি। আগে যেরকম ছিল, আজ থেকে 15-20 বছর আগেও আমরা এটাকে বলতাম যে সাবসিস্টেন্স বেসড একটা এগ্রিকালচার। সেই জায়গাতে প্রচুর কমার্শিয়ালাইজেশন হচ্ছে। এখন ঢাকার বাইরে গেলেই দেখা যাবে কি যে অনেক ফ্রুট ভ্যালি, অ্যাগ্রো ভ্যালি, সেখানে কি হচ্ছে যে সারা পৃথিবীর এমন কোনো ফল নেই যেটা এখানে উৎপাদিত হচ্ছে না। আমি শুধু যদি ফলের কথাই ধরি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখন আমে নতুন নতুন অনেক জাত আসছে। আমরা কিন্তু মিয়াজাকি ম্যাঙ্গো তৈরি করছি, আমরা কিন্তু চীনের যে আমেরিকার যে ভ্যারাইটি সেগুলো কিন্তু করছি বাংলাদেশে। তো উচ্চ মূল্যের আম উৎপাদন হচ্ছে একবার এখানে। আমরা কিন্তু এমন কোনো ফল নেই সেটা কিন্তু আমরা করছি না এখন, এরকম আছে। সবজির ক্ষেত্রেও দেখা যাবে কি যে টমেটো, আমরা চেরি টমেটো করছি বিভিন্ন জাতের। তো এখন কিন্তু আমরা উৎপাদন করছি ঠিকই, কিন্তু এর যে বিপণন, যেটার জন্য আসলে যে প্যাকেজিং দরকার, সেই ইনগ্রেডিয়েন্ট কি আছে, আমরা কি সার ব্যবহার করছি, পেস্টিসাইড ব্যবহার করেছি, আমরা ইউরোপের স্ট্যান্ডার্ড, আমেরিকার স্ট্যান্ডার্ডটা ফলো করছি কিনা। তো এই বিষয়গুলো কিন্তু এখন চিন্তার বিষয়। যে আমি মনে করি যে হাই ভ্যালু এগ্রিকালচার এটার অলরেডি শুরু হয়ে গেছে বাংলাদেশে, অনেক উদ্যোক্তা আসছেন। কিন্তু এখানে সবচেয়ে বড় দরকার হলো যে আমার বাজারটা কোথায় আছে, আমরা কি কি ধরনের আসলে এখানে স্ট্যান্ডার্ড ফলো করব। তো তার জন্য আসলে যে শিক্ষার দরকার, এই যে কৃষিভিত্তিক যে শিক্ষা, কৃষি শিল্পের জন্য যে, বা এই পুরো সাপ্লাই চেইনের জন্য যে শিক্ষা, সেটা আমাদের এখন কিন্তু গড়ে ওঠেনি। অনেকে উদ্যোক্তা হচ্ছেন, দু একজন দেখা যাচ্ছে, অনেকে উদ্যোক্তা হতে চান, কেউ কিন্তু কৃষক হতে চান না। হ্যাঁ, কিন্তু ওইটার জন্য কৃষক হওয়ার দরকার নেই। ওইখানে একটা ভালো ম্যানেজার দরকার, যে যিনি আসলে পুরো জিনিসটাকে এক জায়গায় করবেন, ওইখানে টেকনোলজি নিয়ে আসবেন, ওইখানে মার্কেটিং এর ব্যবস্থা করবেন। তো এইভাবে করে কিন্তু আসলে করা যায়। তো সুতরাং আমাদের এইভাবে একটু এখন এই হাই ভ্যালুড এগ্রিকালচার, তারপরে হচ্ছে আমাদের যে পুরো এগ্রিকালচার যে সেক্টর, সেটাকে এই যে প্রসেসের কথা যেটা আমরা বলি, যে এখানে হ্যাঁ আনারস থেকে শুরু করে আমরা এখন আম তৈরি হচ্ছে প্রচুর বাংলাদেশে। তো এখন ওই আমটাকে এখন যেমন থাইল্যান্ড যেরকম করে, যে সেটা কিন্তু আবার ড্রাই ফ্রুট হিসেবে বিক্রি করে। তো সুতরাং আমাদের যত ফল রয়েছে, সবজি আছে, এগুলোর সব কিছুই আন্তর্জাতিক বাজারে চাহিদা আছে। তো আমাদের প্রয়োজন হচ্ছে সেটা ঠিকমতো প্যাকেজিং, সেটার মানে সর্টিং, গ্রেডিং, এবং একই সঙ্গে যে ওই বাজারের জন্য যে ধরনের রিকোয়ারমেন্ট, সেইভাবে প্যাকেজিং, ক্যানিং, তো সেগুলো যদি আমরা করতে পারি, আমি মনে করি এটা ভালো ভবিষ্যৎ হচ্ছে এই সেক্টরের উদ্যোক্তাদের জন্য। জনাব ডক্টর মাহফুজ কবির, আপনি বলছিলেন করতে পারি কিন্তু করা হচ্ছে না কেন? প্রশ্ন উত্তরটি নিয়ে নেব, এর মধ্যে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবে না, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দেশ টিভি নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। চলে যাচ্ছি আলোচনায়। স্যার, আপনার কাছে যে প্রশ্নটি আমি রেখে গিয়েছিলাম, এই যে এত সুযোগ, এত সম্ভাবনাময় আমাদের আইডিয়া রয়েছে, কিন্তু বাস্তবায়ন কেন হচ্ছে না? পরিবেশটা তৈরির উপায়টা কি? হ্যাঁ, পরিবেশ তৈরির উপায় নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি আর কি। হ্যাঁ, যে আসলে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেখানেই একটা সমস্যাটা রয়ে গেছে। আমরা যদি আমাদের শিক্ষাকে যদি সবার জন্যে মানে একই রকমের ভাবে উন্মুক্ত করতে পারতাম, যে এখানে আমরা এখন যেটা চিন্তা ভাবনা করি, পুরো আমাদের কারিকুলামটা এমন যে এখানে পেশাজীবী তৈরি করব আমরা, তারপর প্রশাসক তৈরি করব, বিসিএস অফিসার হবেন। হ্যাঁ, কিন্তু আসলে উদ্যোক্তা হওয়ার জন্য কি ধরনের লেখাপড়া দরকার, তো সেই ধরনের কোনো কারিকুলাম কিন্তু আমাদের নেই। একেবারে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত কোনো বইয়ে একটা চ্যাপ্টার পর্যন্ত নেই যে এখানে হচ্ছে উদ্যোক্তা হওয়ার জন্য কিছু কৌশলের কথা বলা আছে, বা ভালো উদ্যোক্তাদের সম্পর্কে কিছু প্রশংসাসূচক বাক্য রয়েছে, উদাহরণ রয়েছে। তো আমরা বিজ্ঞানীদের উদাহরণ পাই আমাদের বইয়ের মধ্যে, কিন্তু আমাদের ভালো একটা উদ্যোক্তার জন্য কিন্তু কোনো রকমের কোনো একটা চ্যাপ্টার বা কোনো কিছু আমরা পাই না খুঁজে। তো এই হচ্ছে একটা বড় সমস্যা, মানে মানসিকভাবে যে তৈরি করা যে উদ্যোক্তা হওয়ার জন্য, তো সেরকম কিন্তু কোনো ব্যবস্থা নেই। কিছু কিছু স্কুল আছে, সেখানে কিছু ভোকেশনাল এডুকেশন আছে, কিন্তু সেটাও পেশাজীবী হওয়ার জন্য। তো আমি মনে করি যে এই জায়গাতে একটা পরিবর্তন দরকার, আর সামাজিক স্বীকৃতি দরকার।
মানে সমাজ থেকে অ্যাকসেপ্ট করবেন যে অ্যাজ এন এন্টারপ্রেনার যে তাদেরকে ভালো চোখে দেখা হয় বা তাদেরকে সম্মানের সঙ্গে নেওয়া হয়, তো সেরকমভাবে যদি একটু চিন্তা করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তখন একটা সামাজিক পরিবর্তন আসবে। আর একজন যদি কেউ কৃষিভিত্তিক কোনো একটা কাজ করতে চান তাহলে তাকে বলবো যে সে হচ্ছে যে একটা চাষা, এটা তো হলো না, তাই না? এটা যে কোনো ধরনের পেশাই কিন্তু সম্মানজনক, তো সেইভাবে কিন্তু এটা প্রতিষ্ঠিত করতে হবে। আর হচ্ছে আমাদের ইনফরমেশনগুলো খুব বেশি অ্যাভেলেবল না। এই যে নারীদের জন্য 25 লাখ টাকা এখানে যে একবার কোলাটেরাল ছাড়া আছে, তো সেটার কথা কে জানে, কয়জন জানে, এবং তারা কি সেই এগুলো অ্যাক্সেস করতে পারছেন? তার মনে করি যে ইনফরমেশন অ্যাভেলেবল থাকা আর এই সোসাইটির যে একটা রিকগনিশন আর একই সঙ্গে আমাদের কারিকুলাম, এই তিনটা জায়গায় যদি আমরা কাজ করতে পারি, আমি মনে করি যে অবশ্যই যে উদ্যোক্তাদের জন্য একটা স্পেস তৈরি করা সম্ভব। ডক্টর মাহফুজ কবির, আপনাকে ধন্যবাদ। জনাব হুমায়ুন রশিদ, আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি একজন সফল উদ্যোক্তা, সেই সাথে ব্যবসায়ী। সেই ক্ষেত্রে আপনি নতুনদের জন্য কি বার্তা দিবেন, এবং সেই সাথে একটু ছোট্ট পরিসরে আমাদেরকে জানাবেন যে নতুন উদ্যোক্তারা স্বল্প পুঁজি, স্বল্প মূলধন নিয়ে কি ধরনের ব্যবসা শুরু করতে পারে এবং কিভাবে শুরু করতে পারে? আমার ব্যক্তিগত মানে ওপিনিয়ন আমি শেয়ার করছি, সেটা হচ্ছে যে প্যাশন থাকতে হবে। এটা মানুষ তার যে কোনো কাজই করুক না কেন, সে যাতে তার ভেতর থেকে নিয়ে এসে কাজটা করে। শুধু টাকা তো ইনকাম করার জন্য কিন্তু উদ্যোক্তা হওয়া যায় না। টাকা কিন্তু আপনি রুজি করতে পারবেন, সময় আসলেই আপনি করতে পারবেন। এটার জন্য যেটা দরকার আপনার, সেটা হচ্ছে আপনার 1 নম্বর একটা মিশন থাকতে হবে, একটা ভিশন থাকতে হবে, একটা গোল থাকতে হবে। এই জিনিসগুলো বুঝতে হবে, এই জিনিসগুলোকে আপনাকে ধারণ করতে হবে এবং লালন করতে হবে, এবং এই জিনিসটাকে আপনি অনুভব করবেন, এবং আপনার এটার জন্য দরকার প্যাশন। এই প্যাশন যদি আপনি আপনার নিজের ভেতর তৈরি করতে পারেন, তাহলে আপনি যে কোনো কাজে উদ্যোক্তা হতে পারবেন। উদ্যোক্তার কোনো জাত নাই, কাল নাই, বর্ণ নাই, কোনো কিছু নাই। সে আপনি কৃষিতে আপনি উদ্যোক্তা হতে পারবেন, আপনি ইঞ্জিনিয়ারিংয়ে হতে পারবেন, আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অনেক ডাইভার্সিফাইড প্রোডাক্ট এখনও বাংলাদেশে আসে নাই, কিন্তু বাজার তো আছে। এই বাজারটাকে আপনাকে ক্রিয়েট করতে হবে, নতুন করে হলেও ক্রিয়েট করতে হবে। আপনাকে সেই ধৈর্য ধরতে হবে, সেই গোলটাকে আপনাকে সামনে রাখতে হবে, তাহলে কিন্তু আপনি উদ্যোক্তা হতে পারবেন, এবং এটাকে হাল ছাড়া যাবে না। আরেকটা জিনিস হচ্ছে স্বল্প পুঁজি। পুঁজি কিন্তু আপনি রাতারাতি একটা বড় ফ্যাক্টরি হয় না। আপনি ছোট থেকে শুরু করেন, আপনি একদম ছোট থেকে শুরু করেন, তাহলে আপনার লার্নিং প্রসেসটা ভালো হবে। আপনি লার্নিং প্রসেসটাতে না যেয়ে আপনি যদি একবারে বড় উদ্যোগে জাম্প করেন, তাহলে আপনার হাঁটু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এটা প্রকৃতি থেকে শিখতে হবে। আপনার আশেপাশেই অনেক কিছু শেখার জিনিস আছে। প্রকৃতি মানে মাদার নেচার আপনাকে অনেক কিছু শেখাবে। আপনার চ্যালেঞ্জ কী কী আছে, সেই চ্যালেঞ্জগুলো আপনি কীভাবে অ্যাড্রেস করবেন। আপনি যখন শিখবেন, তখন আপনি অনেক এক্সপেরিয়েন্স দিয়ে অনেক বেশি ডেলিভার করতে পারবেন, এবং সেটা হবে যুগোপযোগী এবং আপনার এফেক্টিভ ডেলিভারি। আপনি তখন সফল উদ্যোক্তা হয়ে যেতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ হুমায়ুন রশিদ। শেষ একটি প্রশ্ন, এবং ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে ছোট্ট পরিসরে আমরা তাহলে বলতে পারি নতুন উদ্যোক্তা যারা রয়েছেন এবং উদ্যোক্তাদের ভূমিকা অর্থনীতিতে বেশ পরিসরে রয়েছে। হ্যাঁ, অবশ্যই সেটা আছে, এবং আমি মনে করি যে সামনের দিনগুলোতে আসলে এই উদ্যোক্তাদের ভূমিকা আরও বেশি হবে, এবং সামনের দিনগুলোতে আসলে এই আমাদের যে ট্রেডিশনাল জব সেগুলো কিন্তু থাকবে না এআই এর কারণে, এবং এই কারণেই আমি মনে করি যে এই জব যেহেতু কমে যাবে, তার মানে হলো যে তখন সবাইকে উদ্যোক্তা হতে হবে। অন্তত যাদের সাহস আছে, যাদের ঝুঁকি নেওয়ার ইচ্ছা আছে, আমি মনে করি যে তাদের আসলে এই ব্যবসায় আসা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি জনাব হুমায়ুন রশিদ আপনাকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য, আপনাদের মূল্যবান বক্তব্য আমাদেরকে জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসের আলোচনা এবং আজকের আয়োজন। দর্শক, আগামী পর্বে আবারও দেখা হবে, থাকবো নতুন কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।